মীরা, ও হচ্ছে রিজওয়ান খান, হবু ডাক্তারও বলতে পারো। ও খুব ভালো একটা ছেলে, পড়াশোনার সময়টুকু বাদ দিলে আমার সাথেই থাকে সারাক্ষণ। তুর্যর কথায় মীরা রিজুর দিকে তাকায়, মাথা নিচু করে হেসে দেয় রিজু। তার তুর্য স্যার তার প্রশংসা এভাবেই করে সবার কাছে। আর রিজু, এই মীরা আগেই বুঝে গিয়েছিস যে মাহিরের বোন, বলে তুর্য। আচমকা উঠে দাঁড়ায় মীরা, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই এক ছুটে চলে যায় সেখান থেকে। কান্নাগুলো আর ধরে রাখতে পারে না মীরা, অঝরে কেঁদে ফেলে। আজ তার খুব কষ্ট হচ্ছে, থাকবে না সেখানে, আজই চলে যাবে। আর তার ভাইয়া যদি না চায় ও বাড়িতে সে থাকুক, তবে সে সেখানেও থাকবে না। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে, তবুও সেই লোকটার বাড়িতে থাকবে না। ওয়াশরুমে মীরার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে ব্যাগে ভরলো। জামা কাপড়গুলো গোছানো লাগবে না, আগে থেকেই সবগুলো ব্যাগেই ছিল। কেননা মীরা তার জামা কাপড় তুর্যর জামা কাপড়ের সাথে রাখেনি। কোথায় কি বলে বসে লোকটা, সেই ভয়ে আর মুখও হয়নি। অবশ্য অসুবিধা হয় এভাবে প্রত্যেকদিন ব্যাগ থেকে বের করা ও ভরা। ট্রলি ব্যাগের হাতলটা হাতে নিয়ে যেই না মেয়েরা বেরোতে যাবে, অমনি তার মনে পড়ে যায় তাদের বিয়ের রাতে তুর্যের বলা কথাগুলো। পা দুটো থেমে যায় সেখানেই। সে কি করে ভুলতে পারলো তার আর তুর্যের সম্পর্ক মাত্র 3 মাসের জন্য। দীর্ঘশ্বাস ফেলে মীরা। তার আবেগ তাকে কিছুক্ষণের জন্য ভুলে দিয়েছিল কথাটা। এবার সে বুঝতে পারছে তুর্য কেন ওই রিজওয়ান নামের ছেলেটার কাছে তার আর তুর্যর বিয়ের ব্যাপারটা জানালো না। একটা তাচ্ছিলের হাসি হাসি মীরা, অতবার ব্যাগটা জায়গা মতো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে মীরা, আর সামনে দেখতে পাই তুর্য ভ্রু কুঁচকে ওয়াশরুমের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সে এতক্ষণ মীরার জন্যই অপেক্ষা করেছিল। তুর্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মীরার উদ্দেশ্যে তুর্য বলে, এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবে? ওখান থেকে ওভাবে চলে এলে কেন? কি ভাববে রিজু? ম্যানারলেস কোথাকার। তুর্যর কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, যা মীরার সারা শরীরে মুহূর্তেই দপদপ করে জ্বলে ওঠে। রাগে ফুঁসে ওঠে সে, ধপাধপ পা ফেলে টেবিলের ওপর থেকে নোটপ্যাডটা নিয়ে রাগে গজগজ করতে করতে লিখতে শুরু করে। অতঃপর লেখা হয়ে গেলে সেটা তুর্যর সামনে ধরে। তুর্য সেটা ধরা মাত্রই ধূপধাপ পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মেয়েটা। মীরার কাজে অবাক হয়ে যায় তুর্য, ওভাবেই ঠায় দাঁড়িয়ে থাকে। বলে, আশ্চর্য, এই মেয়ের আবার কি হলো? অতবার মীরা কী লিখেছে তা দেখার জন্য চোখ রাখে নোটপ্যাডে, আর দেখতে পাই সেখানে লেখা, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, সহ্য করে নিন এই ম্যানারলেসটাকে। চিন্তা করবেন না, সব ঠিক করে দিব আগের মতো। চোয়াল শক্ত হয়ে যায় তুর্যর, অতপর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে তো দেখছি 2 লাইন বেশিই বোঝে। সময়টা এখন দুপুর 2:08। চৌধুরী বাড়ির কারোরই এখনও খাওয়া হয়নি, ওই সুনা ফুর জন্য। ছেলেটা আসলে সবাই একসাথে খাবে। মীরা আজ শাড়ি পরেছে, তুলি নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছে, নতুন বউ বলে কথা। টেবিলে খাবার সাজাচ্ছে মীরা, তুলি আর বুসরা। শান্তি চৌধুরী এখনও পর্যন্ত ঘর থেকে বেরোননি। কলিং বেলের শব্দে লাফিয়ে ওঠে বুসরা, এক ছুটে দরজা খুলতে চলে যায়। ঘরে বসে ল্যাপটপে একটা ইমেল দেখছিল তুর্য। কলিং বেলের শব্দে তার বুঝতে আর অসুবিধা হয় না যে ছ্যাঁচড়াটা চলে এসেছে। হ্যাঁ, তুর্যর কাছে তানহার সুপাপা ছ্যাঁচড়াই বটে, যে ছেলে তার প্রত্যেকটা জিনিসে নজর দেয়, এমনকি তার অনুপস্থিতিতে সেগুলো নিয়েও নেয়, সেই ছেলেকে ছ্যাঁচড়া বলাই যায়। দরজা খুলেই একটা সুদর্শন ছেলেকে দেখতে পায় বুসরা। তার চোখে রয়েছে কালো রঙের সানগ্লাস, হাতে ব্র্যান্ডির কালো রঙের ওয়াচ, ব্লু জিন্সের সাথে অফ হোয়াইট শার্ট, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ। ছেলেটা তার সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করছে বারবার। ভাইয়া বলেই ছেলেটার ওপরে ঝাঁপিয়ে পড়ল বুসরা। ছেলেটা 2 পা পিছিয়ে গেল তার ওপর এভাবে পড়াতে, অতপর হেসে ফেলে শব্দ করে। এই পাগলি, ভেতরে যেতে দেবে না? দুদিকে মাথা নাড়ে বুসরা, যেতে দেবে না সে। এভাবে তার ভাইয়ার গলা ঝুলে থাকবে সে। আবারও হেসে ফেলে ছেলেটা। ওভাবেই ভিতরে ঢোকে বোনকে নিয়ে। তাদের পেছন পেছনে ঢোকে তুহিন আর জাহিদ চৌধুরী। এর সবই ভেতর থেকে দেখছিল
তুলি, মীরা আর সিঁড়ি দিয়ে নামতে থাকা তুর্য। মীরা ব্যতীত সবাই জানতো বুশরার রিয়াকশন এমনই হবে। অনেকদিন পর ভাইয়াকে পেয়েছে কিনা, এমন তো হবেই। তবে মীরার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। বুশরা ছেলেটাকে বলছে ভাইয়া, আর দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা তার ভাইয়াকে খুব করে মিস করেছে। কিন্তু ছোট মাথায় অত ভাবতে হবে না তোমায়, ওটা বুস্টার নিজের ভাই শুভ। পাশ থেকে বলে তুলি। তুলির কথায় আরও অবাক হয় মীরা। সে তো জানতো তুর্যরা 2 ভাই আর 1 বোন, তাহলে এটা আবার। তার ভাবনার মাঝেই তুর্যর গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। বুশরা ছাড় এবার ওকে, ফ্রেশ হতে দে, খিদে পেয়েছে তো সবার, ওকে দেখেই ক্লান্ত লাগছে। তুর্যর কথায় ভাইয়াকে ছেড়ে দেয় বুশরা। অতপর নাক টেনে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে খাবো বলে আমরা কেউ খাইনি এখনো। এতক্ষণ নিঃশব্দে কান্না করছিল বুশরা। বুশরার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে একপাশে একটা চুম্বন এঁকে দেয় শুভ। অতপর এদিক সেদিক তাকিয়ে বলে, মামি, আর আমার ছোট মাটাকে দেখছি না কেন? তুলি আর মীরা রান্নাঘরের দিকে থাকায় এখনো শুভর চোখে পড়েনি তারা। তুলির সামনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোমার 2 মাই এখন ঘুমে। একজন সেই ভোরে উঠে সারাক্ষণ টলছিল, তাই তাকে খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মা তো ওনার সাথে মাথা নিয়ে উঠতে পারছেন না। এবার আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছো ভাবিমণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এখানে আসার আগে খারাপ ছিল, তবে এখন খুব ভালো লাগছে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি, তোর জোর আবার খিদে পেয়েছে খুব। বলেই হেসে দেয় শুভ। অতপর সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আচমকা তুর্যকে জড়িয়ে ধরে বলে, ভালো। এই লোকটা আসলেই খারাপ। সে না হয় তার কিছু হয় না, কিন্তু তুলি বুবু তো বলল যে ছেলেটা তাদের ভাই। মনে মনে কথাগুলো ভেবে মুখ বাঁকায় মীরা। মাহির যে তাকে হুমকি দিয়েছে। মাহিরের রুমের বারান্দায় চুপটি করে বসে আছে মিলি। কোনো রকম নরণচরণ দেখা যাচ্ছে না তার মধ্যে, নড়লেই যে মুশকিল। মাহির যে তাকে হুমকি দিয়েছে, এক চুলও যদি সে নড়ে তবে তার কপালে খারাপই আছে বলে সামাল নিতে গেছে সে। আর মিলিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে, তাই তো পুতুলের ন্যায় এখনও বসে আছে। এদিকে আয় মিলি। ওয়াশরুম থেকে বেরিয়ে মাহির তাকে ডাক দেয়। মিলির মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না, সে আগের ন্যায় চুপটি করে বসে থাকে। এত রেগে যায় মাহির, কিন্তু রাগের মাথায় কিছু করতে সে নারাজ। সে চায় না আর কোনো দূরত্ব, তাই রাগটাকে সামলে নিয়ে আবারও ডাকে, জান, তুই আসবি নাকি আমি কোলে করে নিয়ে আসবো? মাহিরের জান সম্বন্ধে রেগে যায় মিলি। অতপর বসা থেকে উঠে পড়ে। লোকটাকে আজ সে কিছু কড়া কথা শোনাবে। কি পেয়েছে কি সে? যখন যা ইচ্ছা হবে তাই করবে। সামনের জন কি চায় সেটা একবারের জন্য ভাববে না। যতটা না রাগনি এসেছিল তার দ্বিগুণ লজ্জায় পড়ে যায় মিলি। মাহিরের কোমরে একটা টাওয়াল পেঁচানো আর ও একটা হাতে ধরা। চুল মোছা হয়নি তার, মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকণা ঘাড় চিবুক বেয়ে শরীরে মিশছে। তা দেখে একটা শুকনো ঢোক গিলে মিলি। তার হাওয়া টাইট, নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না সে, শুধু নয়ন জোড়া এদিক সেদিক করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন জান? বলেই মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসলো। অতপর আবারও ইশারায় তাকে ডাকলো। এক পা করেই মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি, বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমিষে মাহির তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমরের একপাশে টান দিয়ে দূরত্বটা ঘুচিয়ে দিল। অতপর আর এক হাতে থাকা টাওয়ালটা মিলির কাঁধে রেখে 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। নে, মাথাটা মুছে দে ঝটপট। মাহিরের এরূপ কাণ্ডে মিলির সারা শরীর মৃগীরোগের ন্যায় কাঁপুনে উঠতে নিলে নিজেকে সামলে শক্ত হয়ে দাঁড়ায়। অতপর কাঁধ থেকে টাওয়ালটা নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই সে আদৌ এতে বিরক্ত কিনা। একদম চুপচাপ অনুভূতিহীন কাঠের পুতুল মনে হয় মাহিরের কাছে। মিলি, আস্তে করে ডেকে ওঠে মাহির।
কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকায় মিলি, সেটাও খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি, বোঝার চেষ্টা কর, সব কিছু ঠিক করে নিতে চাই আমি, শুধুমাত্র তোর কথা ভেবে সেদিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছ তোমরা আমার জন্য। এবার আল্লাহর ওয়াস্তে আমাকে একা ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার উপর আর চাপিয়ে দিও না। মিলির সারা শরীরে যেন নাম না জানা মহাশক্তি এসে ভর করেছে। তাই তো মাহিরের বলিষ্ঠ হাত দুটো এক ঝটকায় দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনও মাহিরের বুকের বাম পাশে ছুরির মতো খোঁচাচ্ছে। আখি জোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষের কাঁদতে নেই, দুর্বল হতে নেই। নতুবা সামনের জনকে কিভাবে সামলাবে? পাহাড় সমান অভিমানী বা কীভাবে ভাঙবে? চোখ বুজে বড় বড় দুটো শ্বাস নেয় মাহির। অতপর বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর না জান, এবার তোর সুখের পালা। দেখিস, সুখের চাদরে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারের মীরা, তুলি ব্যতীত সকলে একসাথে খেতে বসেছেন টেবিলে। বাড়ির বউ দুটোকে বাদ দিতে চাননি তারা। তবে তুলি আবদার করে বসে সে আর মীরা তাদের বেড়ে খাওয়াবে, তাই আর না করেনি। এখনো পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোন দিকে না তাকিয়ে এক নাগাড়ে খেয়ে চলেছে। হঠাৎ তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সেই মেয়েলি মিষ্টি গন্ধটা। আবেশে চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায় তুর্যর। তারা বুঝতে বাকি থাকে না এই গন্ধের উৎস কোথায়। মুচকি হেসে চোখ খুলে পাশে তাকাতেই দেখতে পায় লাল টুকটুকে শাড়ি পরিহিত মীরাকে। টানা টানা চোখে হালকা করে কাজল পরা, কপালের মাঝখানে ছোট একটা টিপ, প্রতিদিনের মতোই কানে ছোট ছোট একজোড়া কানের, গলায় পাতলা চেন। ব্যাস, এতেই মেয়েটাকে অপরূপা লাগছে। তবুও তুর্যর কাছে মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে। এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব। কিন্তু কেন? সেই হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে তার দিকে একবার, তো নিজের হাতের দিকে একবার তাকাচ্ছে। মীরার দৃষ্টি অনুসরণ করলে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ তার বাঁ হাতের মুঠোয় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা। আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকা বসা থেকে উঠে পড়ে শুভ। অতঃপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখনও মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্দি। I can't believe the red rose. You are my white rose. White rose, can I hug you once? উত্তেজিত হয়ে বলা শুভর কথায় কেঁদে ফেলে মীরা। এদিকে তুর্যর মাথা ফেটে যাচ্ছে রাগে। এই মেয়ে এত সাজার সাহস পায় কোত্থেকে? একে তো পরে পরে দেখে নেবে, এখন সে শুভকে দেখবে। বসা থেকে উঠে পড়ে তুর্য। এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবে এর থেকে, বউ আমার। এক মুহূর্তেও আর দাঁড়ালো না তুর্য। ও ভাবেই মীরাকে এক পাশ থেকে জড়িয়ে হাঁটা ধরল নিজেদের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যর দিকে তাকিয়ে দেখে রাগের চোটে লোকটার ফর্সা মুখটা পুরো লাল হয়ে গেছে, চোয়াল তার শক্ত। তুর্যর শুভকে বলা কথাটা তো তার একদমই খারাপ লাগেনি, বরং বেশি ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতো হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকেই তাকিয়ে আছে। বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খোলেন। এসব কি ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মা আমার কথায় নিজের মুখটা আরও করুণ করে ফেলে। অতঃপর বলে, আই এম সরি মাম্মা, কিন্তু তুর্য এসব কি বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াইট রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। সব হয়েছে, ওর 18 হয়েছে, আর ওদের বিয়েও হয়েছে। এসব ছাড়ো আর খাওয়ায় মন দাও। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে। আর কিছু খেতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে উঠে পড়ে চেয়ার ছেড়ে। অতঃপর বলে, আমার খাওয়া শেষ, উপরে যাচ্ছি, ক্লান্ত লাগছে খুব।
এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটা নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বুশরা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে ওনার সেই লম্বা বাণী শুরু করে দিলেন। দেখেছো মেয়েটা কেমন বেহায়া? ছেলেটা আমার আসা মাত্রই কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। আর আর আমার সোনা বাবাটা আমার ঠিকঠাকভাবে খেতেও পারলো না। কেমন? ব্যাস, অনেক বলেছ। আসলে কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট্ট নবাবটাকে টেনে নিয়ে গেলে আর বললে বিব্রতকর। বিব্রত, অস্বস্তি, লজ্জায় তো ফেলেছ তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন ডুকরে কেঁদে উঠছিল? নাকি সেই সময় তোমার চোখে ছানি পড়েছিল? কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুহিনও বাবাকে অনুসরণ করে মানে মানে কেটে পড়ল সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে তার ড্যাডির নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে। তাই সামনে থেকে মানে মানে কেটে পড়া শ্রেয় বলে মনে করল তুহিন। আসলে সে বাপের নেওয়াটা কিনা। শান্তি চৌধুরী থম মেরে শক্ত মুখ করে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি ভেতরে ভেতরে ফুঁসছেন রাগে। এই বয়সে এসেও তাকে ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবেই আরও দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার ওপরে। ঘরে ঢুকেই এক ঝটকায় মীরাকে নিজের থেকে দূরে সরিয়ে নিল তুর্য। আচমকা এমন হওয়াতে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ ফ্লোরে গিয়ে পড়ল সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতপর চোখ তুলে ওপরের দিকে তাকালে দেখতে পায় রক্তলাল চোখ নিয়ে তুর্য এক পা করে এগিয়ে এসে মীরার সামনে বসে তার বলিষ্ঠ হাত দিয়ে মেয়েটার গাল দুটো শক্ত করে চেপে ধরে। অতপর দাঁতে দাঁত চেপে বলে, কে বলেছিল তোকে এত সাজতে? আর শাড়ি কেন পরেছিস? সব ওকে দেখানোর জন্য, তাই না? কি হলো, কিছু বলছিস না কেন? অ্যান্সার মি, ড্যাম ইট। মীরার মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরোচ্ছে। সে সাথে অঝরে কেঁদে চলেছে মেয়েটা। ব্যথার চোটে যেন গাল দুটো ছিঁড়ে যাবে এমন অবস্থা। তবুও ছাড়ার নাম নিচ্ছে না তুর্য। সেদিকে তার হুঁশ থাকলে তো অমন অবস্থাতেই তুর্য আবারও বলতে শুরু করে, ও যেখানে থাকবে তার ত্রিসীমানাতেও যেন তোকে না দেখি, নয়তো এর থেকেও খারাপ কিছু হয়ে যায়। ঝাড়া মেরে ওঠে তুর্য। অতপর হনহন করে নিজের রুম থেকে বেরিয়ে যায়। মীরার সারা দুনিয়া অন্ধকার লাগছে। আঁখি যারা বুঝে আসতে চাইছে এমন সময় রুমে প্রবেশ করে তুলি। তুর্যকে ওভাবে হনহন করে বাইরে বেরিয়ে যেতে দেখে সে আসে এখানে। তবে এখানে এসে তুলির চক্ষুজোড়া বেরিয়ে আসার উপক্রম। এই মীরা, কি হয়েছে তোমার? বাবা, তুহিন, কোথায় তোমরা? এই মীরা, তাকাও আমার দিকে। তুলি চিৎকার করে ডাকছে সবাইকে, তবে কেউ আসছে না। আর আসবেই বা কীভাবে? তুলির আওয়াজ ওদের কান পর্যন্ত গেলে তো আসবে। এত কিছুর মধ্যে সে ভুলেই বসেছে তুর্যর রুমটা সাউন্ডপ্রুফ। হঠাৎ মনে হতেই নিজের রুমের দিকে ছুটল। তুহিন মেয়ের পাশে খাটের হেডবোর্ডে বালিশ দিয়ে তাতে পিঠ ঠেকিয়ে বসলো আরাম করে। মেয়ে তার গভীর ঘুমে, তার ছোট্ট তোতা পাখি, তাদের ভালোবাসার একমাত্র ফল। নিচু হয়ে মেয়ের ছোট্ট কপালে তার পুরো অধর দ্বারা আদর করে দিল। আমার পুচকি মামুনিটা একদিন বড় হয়ে যাবে বলে মুচকি হাসে তুহিন। এমত অবস্থায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে তুলি। ব্যাপার কি? বাচ্চাদের মতন ছুটছো কেন? দেখছো না আমার মামটা এখন ঘুমে ভিভোর? তুহিন, মীরা। কি হয়েছে? তুহিন, তুর্য। শুনছি, বলো। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আগে বসো, একটু রিল্যাক্স হও। তারপর বলো। বসলো না তুলি। তার মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তাই স্বামীর হাত ধরে টেনে নিয়ে গেল তুর্যর ঘরে। তুহিনও অবাক হয়ে যায় মীরার অবস্থা দেখে। দুটো গাল এখনও অবধি লাল হয়ে আছে। তুহিনের আর বুঝতে বাকি থাকে না এই অবস্থা কে করেছে। কি হয়েছে তুহিন? তোমাকে আর বড় মামাকে দেখলাম। আর বলতে পারল না। জাহিদ চৌধুরী তার আগেই সামনে তাকিয়ে থা হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তিনি একটু নিচে যাচ্ছিলেন। বড় ছেলে ও বৌমাকে এভাবে হন্তদন্ত হয়ে তুর্যর ঘরে ঢুকতে দেখে তিনিও তাদের পিছনে আসেন। আর এসে দেখেন মীরার এই অবস্থা। দেখো তোমার ছোট্ট রাজপুত্র কি অবস্থা করেছে মেয়েটার। একটা সামান্য ব্যাপারে ড্যাড জোসেফ আঙ্কেল ফোন করে আসতে বললো এক্ষুনি। হ্যাঁ, করেছি।
আর আজ তো দেখে নিচ্ছি ওই অপদার্থকে। জাহিদ চৌধুরী চলে গেলেন ডাক্তারকে কল করতে। এদিকে তুর্য খুব জোরে গাড়ি চালাচ্ছে, তার রাগ কন্ট্রোলের বাইরে। শুভর সাহস কী করে হয় তার বিয়ে করা বউকে হাক করতে চাওয়ার? এটাই কি যথেষ্ট নয় রকচটা তুর্যর জন্য? তার গাড়ি এসে থেমেছে একটা জনহীন নদীর পাড়ে। যখন তার রাগ কন্ট্রোলের বাইরে থাকে কিংবা প্রচণ্ড মন খারাপ হয়, তখন এখানে এসে সে একলা সময় কাটায়। প্রচণ্ড ভয়ের কারণে এমনটা হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এখন ঘুমাবে। পুরোপুরি ঘুমটা হলে ঠিক হয়ে যাবে, বলেন ডাক্তারবাবু। অতঃপর জাহিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তা মিস্টার চৌধুরী, কাউকে কিছু না জানিয়ে ছোট ছেলেকে বিয়ে দিয়ে দিলেন, এটা কিন্তু একদমই ঠিক করেননি। আপনি ভুল ভাবছেন ডাক্তার সাহেব। ছেলে পছন্দ করেছে, হুট করেই করেছে, তাই ব্যাপারটা আপনারা কেউ জানেন না, তবে জেনে যাবেন সবাই। এই তো 2 দিন পরেই পার্টি রেখেছি, তখন সবাইকে একসাথে জানিয়ে দেব। ছেলের পছন্দ আছে বলতে হবে। আজ তবে উনি মিস্টার চৌধুরী পার্টিতে দেখা হচ্ছে তো তাহলে? নিশ্চয়ই। ডাক্তারবাবু চলে গেলেন মীরাকে দেখে। সকলে একসাথে একটা দীর্ঘশ্বাস ফেল। যাক, অন্তত মেয়েটা ঠিক আছে। মীরার অবস্থা দেখে কি ভয়টাই না পেয়েছিল তারা। মাগরিবের আজানের একটু আগে ঘুম ভেঙে গেল মীরার। চোখ দুটো খোলা রেখে আড়মোড়া ভেঙে পাশ ফিরলে তার চোখের সামনে জলজল করে ওঠে একটা সোফা, যেটা বর্তমানে তার বেড বলাই চলে। সঙ্গে সঙ্গে ভ্রুজোড়া এক করে ফেলল মীরা। সে ভাবছে তার সোফা নামক বেডটা খালি পড়ে আছে, তবে সে কোথায় আছে? অন্তরে এহেন প্রশ্ন জাগে তার। তড়াক করে এক লাফে উঠে পড়ে সে। এতক্ষণে মীরা বুঝে গেছে সে বেশরম লোকটার বেডে আছে। বুক তার দুরু দুরু করছে এখনও। পাশে বেশরম লোকটা তাকে এভাবে দেখে নাই কিনা। কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছিলে নাকি? ঘরে ঢুকেই তুলি মীরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লে তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ে মীরা। তা দেখে চক্ষু জোড়া ছোট ছোট করে তাকায় তুলি। অতঃপর সোফার দিকে আঙুল তাক করে মীরার উদ্দেশ্যে বলে, চুপচাপ এখানে এসে বসো। দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি, এখন আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। মীরার ওই রকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল তুলি। এই মেয়ের দিকে তাকালেই তার বুকে শীতল হাওয়া বয়ে যায়। তার ছোট বোন টুকি যদি বেঁচে থাকতো তবে এই বয়সেরই হতো। খুব মিস করে তুলি তার ছোট্ট টুকিকে। তবে এই মেয়েটাকে তার কেমন যেন বড্ড আপন আপন লাগে। তুলির বোন তাদের সাথে নেই 6 বছর হয়ে গেল, তবুও স্মৃতির পাতায় সে খুব করে জল জল করে। এই দুনিয়ার কিছুই দেখা হয়নি তার ছোট্ট টুকির। মাত্র 13 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরলোক গমন করে সে। মনে মনে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতঃপর খাবারের প্লেট নিয়ে এগিয়ে যায় মীরার দিকে। এখানে আসার আগে খাবারগুলো গরম করে এনেছে মেয়েটা। তুলির হাতে খাবারের প্লেট দেখে মাথা নিচু করে নেয় মীরা। তা দেখে তুলি বলে, কি হলো, খাবে না? তুলির প্রশ্নে মাথা নিচু করে রেখেই দুদিকে মাথা নাড়ে, যার অর্থ সে খাবে না। মার চেনো, মার দেবো তোমাকে। চুপচাপ বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। তুলির এহেন গভীর কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মীরা। অতঃপর নড়ে চড়ে বসে। তা দেখে হেসে ফেলে তুলি। ভাত মেখে মীরার মুখে এক লোকমা দিয়ে দেয়। তাকে আস্তে করে ডাকে, মীরা। তুলির ডাকে তাকায় মেয়েটা। তুর্য তোমাকে নিয়ে ভীষণ পসেসিভ। তুলির কথায় ছলছল নয়নে তাকায় মেয়েটা। অন্তর তার ফালা ফালা হয়ে যাচ্ছে। সে নিজের জিনিসের খুব যত্ন নিতে জানে। ছেলেটা একটু একরোখা, জেদি, বদ মেজাজি বটে, তবে মনের দিক দিয়ে অনেক ভালো। সে সজ্ঞানে কখনো কাউকে কষ্ট দেয় না। মীরার মুখটা নিমেষে কালো হয়ে যায় তুর্যর গুণগান শুনে। সেটা বুঝতে পেরে তুলি বলে, আচ্ছা বুসরা, সম্পর্কে তোমায় বলি, তুমি তো কিছুই জানো না ওর ব্যাপারে। মীরা চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে তুলির দিকে তাকায়। তা দেখে মুচকি হাসে তুলি। অতঃপর বলে, জানো মীরা, প্রথম যেদিন বুসরা আর শুভকে একসাথে দেখেছিলাম, আমিও ঠিক তোমার মতোই অবাক হয়েছিলাম। আবার হওয়ারই কথা,
কেননা বুসরা তো আমাদের শ্বশুরমশাইয়ের মতো দেখতে। আসলে কি বলতো, বুসরা তার মায়ের মতো দেখতে আর শুভ তার বাবার মতো। এখানে মজার বিষয় হচ্ছে বাবা আর ফুপি মানে বুসরার মা অনেকটা এক দেখতে। এই যেমন তুমি আর মাহি, তোমাকে তো আমি দেখেই বুঝেছিলাম তুমি মাহিরের বোন। ফ্ল্যাশব্যাক। শুভর বাবা একজন বিজনেসম্যান। তাদের আসল বাড়ি ইন্ডিয়াতে হলেও তারা ইউএসএ সেটেলড। সময় পেলেই ওনারা ইন্ডিয়াতে নিজেদের ভিটে মাটিতে এসে সময় কাটাতেন। দেশের প্রতি শুভর ভাবার তেমন টান না থাকলেও ফুপি মানে শুভর মার নিজের দেশের প্রতি এক আলাদাই টান অনুভব করতেন। তিনি মনে করতেন নিজের মাতৃভূমির ভারতবর্ষে বাচ্চাদের জন্ম দিলে ভারতবর্ষের জন্য তিনি যে টান অনুভব করেন সে একই টান ওনার বাচ্চারাও অনুভব করবে। তাই তো তিনি যখন দ্বিতীয়বারও 4 মাসের অন্তঃসত্ত্বা তখন এদেশে চলে আসে স্বামী সন্তানকে সাথে নিয়ে। শুভর বাবা ওনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। হাজারো কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ওনার একজন বিশ্বস্ত কর্মচারীকে সমস্ত দায়িত্ব দিয়ে এখানে এসেছিলেন। অবশ্য এখান থেকে তিনি ওনার কাজের সমস্ত হিসেব রাখতেন। তখন শুভর বয়স মাত্র 7.5 বছর। সেই বয়সে সে তার মায়ের খেয়াল রাখার চেষ্টা করত। আর করবে নাই বা কেন, তার মা যে তাকে প্রমিস করেছিলেন তাকে ছোট্ট একটা বোন এনে দেবে। মাঝে মাঝে বাবা মা তুহিন তুর্য তাদের ওখানে গিয়ে সময় কাটিয়ে আসতেন। এভাবে কেটে যায় আরও 5 মাস। এরপর একদিন রাতের বেলা ওনার লিভার পেইন উঠলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই রাতটাই ছিল ওনার জীবনের শেষ রাত। বুসরার জন্ম দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। সেখান থেকে মানুষ চাইলেও আর আপন মানুষদের কাছে ফিরতে পারে না, তিনিও পারেননি। এই কঠিন সত্যটা আমরা সবাই মেনে নিয়েও শুভর বাবা মানতে পারেননি। তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। তখন ওনার ধারণা হয় ছোট বুসরার জন্য তিনি ওনার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। তাই ওনার সন্তানে সদ্য জন্মানো ফুটে ফুটে কন্যা সন্তানটিকে নিয়ে আসলে তিনি হিংস্র হয়ে ওঠেন আর বুসরাকে আঘাত করতে উঠে পড়ে লাগেন। সবাই মিলে বুঝিয়েও সেদিন ওনাকে কিছুতেই শান্ত করতে পারেননি। তখন ওনার মুখে শুধু একটা বাক্যই সবাই শুনতে পান, চাই না অমন বাচ্চা আমার, যার জন্য আমার স্ত্রীকে হারাতে হয়েছে। ওই বাচ্চার মুখ আমি দেখতে চাই না। সরাও ওকে, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও ওকে তোমরা আমার থেকে অনেক দূর। সেদিন বুসরাকে তার মামি বুকে টেনে নিয়েছিলেন আর তিনি বলেছিলেন এটা আমার মেয়ে, আমার মেয়েকে আমি কখনো কাউকে দেব না। সেদিন তিনি সদ্য মা হারা নবশিশুটির চাঁদ বদনে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন। এরপর শুভর বাবার স্ত্রীর শোক কাটাতে 4 বছর লেগে যায়। আর যখন তিনি বুঝতে পারেন তিনি মেয়ের প্রতি অন্যায় করে ফেলেছেন, ওপরে গিয়ে তিনি ওনার স্ত্রীকে কী জবাব দেবেন? স্ত্রীর শোকে কাতর হয়ে তিনি ওনার এক টুকরো জান্নাতকে অবহেলা করেছেন। তখন কষ্ট যেন দ্বিগুণ বেড়ে যায় ওনার। নিজের রক্ত তাদের ভালোবাসার শেষ চিহ্নকে তিনি অবহেলা করছেন ভেবে। সেদিন 12 বছরের শুভকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন তিনি। চিৎকার করে আর্তনাদ করে বলেছিলেন, বাপরে, খুব অন্যায় করে ফেলেছি আমার ছোট্ট মাটার প্রতি। এখন আমি কি করব? কিভাবে সব ঠিক করব? আমার রাজকন্যাটা বড় হয়ে যখন জানতে পারবে তার বাপ নামক মানুষটা তার মায়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করেছে, তখন আমি কি করে আমার মাটার সামনে নিজের পাপী মুখটা দেখাবো? আমি অন্যায় করে ফেলেছি। না না, অন্যায় নয়, আমি পাপ করেছি, অনেক বেশি পাপ করেছি। এর জন্য আমার রব আমাকে মাফ করবেন না। শুভরে বল না বাবা, আমি কি করব? এভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব। সেদিন বাবার বলা প্রত্যেকটা আর্তনাদ শুভর ছোট্ট হৃদয়ে গিয়ে বিঁধেছিল। হিচকি তুলে কান্নার সহিত মন প্রাণ খুলে হেসেছিল। হাজারো ব্যস্ততার মধ্যে থেকেও তাকে খুশি করার মেডিসিন তার শক্ত করে হাত ধরা বাবা নামক মানুষটা নিজের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছে। তার আদরের পিচ্চি বোনটাকে মা ডেকেছে। এই যে পৃথিবীর সবচেয়ে খুশির দিন। আর সেই দিন ছেলেটা না হেসে পারে, সেও পাল্টা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, তবে যাও, নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে এসো। যতটা না অবহেলা করেছ তার দ্বিগুণ আদর দিয়ে অবহেলাটাকে চাপা দিয়ে দাও। এরপর 1 সপ্তাহের মধ্যে তারা বাবা ছেলে মিলে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। আর যথাসময়ে এসে পৌঁছায় চৌধুরী ভেড়ায়। সেদিন মেয়েকে বুকে নিয়ে পাগলের মতো কেঁদেছিলেন তিনি। মেয়েকে সঙ্গ নিতে চেয়েছিলেন তিনি। তবে 4 বছরের বুসরা তার মম ডেড বড় ভাইয়া ছোট ভাইয়াকে ছাড়তে নারাজ, তাই বাধ্য হয়ে মেয়েকে এখানে রেখেছিলেন। ফ্ল্যাশব্যাক এন্ড।
তুলি মীরা দুজনেরই চোখে জল। তুলি বাঁ হাত দিয়ে চোখের কার্নিশে জমা অশ্রুটুকু মুছে নিয়ে বলে, এসব জেনেছি তুহিনের কাছ থেকে। তুলির কথা বলার মাঝেই সবটা খাবার খাইয়ে দিয়েছে মীরাকে। এবার সে উঠে দাঁড়ায়, অতঃপর বলে, তুমি থাকো, আমি এঁটে প্লেটগুলো রেখে আসি। আহাদ সাহেব পরিপাটি হয়ে বসে আছেন ড্রয়িং রুমের সোফাতে। 1 ঘন্টা যাবৎ হয়ে গেল তিনি একাই বসে আছেন। মেয়ে ওনার এমনিতেই দেরি করে, কিন্তু ওনার ভাগ্নেটা যে আজ পণ করে বসেছে, মিলের আগে সে বেরোবেই না। তাই অধৈর্য হয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন। মিলিকে একটা তাড়া দিয়ে মাহিরের রুমে যাবেন, অতঃপর ছেলেটাকে পগলদাবা করে নিজের সাথে নিয়ে আসবেন। ওনার মতে ছেলে মানুষদের এত দেরি করা কোনো মানেই হয় না। মামুনি, আর কিছু বলতে পারলেন না তিনি। দরজা ঠেলে কেবলই ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করা মাত্রই সামনের দৃশ্য দেখে কাশি উঠে গেছে তার। প্রচণ্ড লজ্জা অস্বস্তিতে তিনি আমতা আমতা করে মুখ দিয়ে কেবল একটি বাক্যই বলতে পারলেন, তো তোমরা আবার তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে। জীবনে প্রথমবার এই 50 বছর বয়সে বোধহয় তিনি এমন মারাত্মক লজ্জার সম্মুখীন হলেন। ছাড়ো অসভ্য লোক। ড্যাডি কি ভাবছে এখন? আর আমি কি করে ড্যাডির সামনে যাব? মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়া মুচড়ে করছেন মিলি। কেন পায়ে হেঁটে যাবি? এতে এত ভাবার কি আছে? বাই দ্য ওয়ে, ওটা তোর বাপের দোষ, বোঝার উচিত ছিল। মেয়ে আর সেই ছোট্টটি নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুই ইন্ডিয়াতে আছিস। প্রায় 40 মিনিট ধরে দাঁতে দাঁত চেপে এই অসভ্য লোকটাকে সহ্য করছে মিলি। সেই যে কোলে নিয়ে বসেছে, ছাড়ার নাম নিচ্ছে না। ড্রয়িং রুমে সবচেয়ে বড় সোফার মাঝখানে বসে আছে শুভ, আর তার কোলে আছে তানহা বেবি। তার এক পাশে বুশরা ও অপর পাশে শান্তি চৌধুরী বসা, আর তার থেকে সামান্য দূরে তুহিন ও জাহিদ চৌধুরী বসে আছেন। তানহা ব্যতীত তাদের প্রত্যেকের হাতে ধরা চায়ের কাপ। তানহা তার সুপাপার কোলে বসে চকলেট খাচ্ছে, যেটা তাকে একটু আগে তার সুপাপা দিয়েছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেলে জাহিদ চৌধুরী রান্নাঘরের দিকে চেয়ে উচ্চস্বরে ডেকে ওঠেন, ছোট বোমা, দেখো তো কে এসেছে। কাপা কাপা হাত পা নিয়ে দরজা খুলতে যায় মীরা। তার ধারণা দরজার ওই পাশে সেই হৃদয়হীন মানুষটা রয়েছে। লোকটার সামনে সে পড়তে চায় না, তবে শ্বশুর মশাইয়ের হুকুম, সে তো বাধ্য মেয়ের মত, তাই বাধ্য হয়ে গেল দরজা খোলার উদ্দেশ্যে। দরজা খুলে সামনের দিকে তাকায় না মীরা। সে তার মতো চলে আসতে নিলে কেউ একজন তাকে ঝাপটে ধরে, আর তার কানে বেজে ওঠে কারো অস্থির কণ্ঠস্বর, আই মিস ইউ ভেরি মাচ ডিয়ার। মীরার বুঝতে দেরি লাগে না এটাকে। সেও তাকে পাল্টা জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার মুখ থেকে গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। মনের কোণে জমে থাকা অভিযোগগুলো তুলে ধরার প্রয়াস চালাচ্ছে মাত্র। মিলি ছেড়ে দেয় মীরাকে। তার চোখেও পানি। হ্যাঁ, ওটা মিলিই ছিল। তারা সপরিবারে আজ এই সন্ধ্যায় চৌধুরী বিলায় উপস্থিত হয়েছে। মিলি যত্ন করে মীরার ডাগর ডাগর আখি জোড়ায় জমা অশ্রুটুকু মুছে দিয়ে বলে, আমার বুলবুলিটা শ্বশুর বাড়িতে এভাবে কান্না করছে, তার সামান্য ধারণাটুকু আছে যে সবাই তাকে ছিচকাঁদুনি বলবে। মিলির রসিকতায় হেসে ফেলে মীরা। মিলির পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আহাদ সাহেব ও মাহির। মীরা গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। আহাদ সাহেব ভাগ্নির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, আমার ছোট্ট মামুনিটা কেমন আছে? মীরা মিষ্টি হাসি দিয়ে মাথাটা ওপর নিচ করে। কি জামানা এলো ভাই, মানুষ নিজের বড় ভাই পর্যন্ত ভুলে যাচ্ছে। মাহিরের কথায় মুখ বাঁকিয়ায় মিলি, আর মীরা মামাকে ছেড়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। এ কি ছোট বোমা, তুমি? জাহিদ চৌধুরী অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান সামনের দিকে চোখ পড়তেই। তিনি ভাবতেই পারেননি আহাদ সাহেব মাহিরের মামা। টোটালি সারপ্রাইজ। আহাদ সাহেব, আপনি আপনি মাহি বেটার মামা? আহাদ সাহেব নিজেও সারপ্রাইজড হয়ে গেছেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন আহাদ সাহেবের দিকে। দুজনে কুশল বিনিময়ের পর
আহাদ সাহেব মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলেন, মাই ডটার মিলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখনকার দিনে ছেলে মেয়েরা সালাম দিতেই জানে না। হ্যাঁ, আর এই মেয়ে তো বিদেশি কালচারে বড় হওয়া। মুগ্ধ হয়ে যান তিনি মিলির আচরণে। অতঃপর সালামের জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি। মিলির মাথায় হাত দিয়ে বলেন তিনি। অতঃপর মাহিরের দিকে চেয়ে বলেন, মাহির বেটা, অতিথিদের নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে, ভিতরে আসবে না? জাহিদ চৌধুরীর এহেন কথায় মৃদু হাসে মাহির। অতঃপর এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আঙ্কেল? এত বড় একটা সারপ্রাইজ দিলে ভালো না থেকে পারি। চলো চলো, ভেতরে চলো। তাড়া দিয়ে বলেন তিনি। তুহিন বেটা, দেখতো কে এসেছে। তুহিন তার ড্যাডের দিকে অনুসরণ করে দৃষ্টি রাখে সেদিকে। তবে সেদিকে তাকিয়ে মিস্টার খানকে দেখতে পায় সে। সে কি চোখে ভুল দেখেছে? কই না তো, তার সামনে তো মিস্টার খান দাঁড়িয়ে। সত্যি সত্যি উনি ইউএস থেকে এখানে এসেছে, কিন্তু কেন? ভাবে তুহিন, কৌতূহল নিয়েই এগিয়ে যায়। অতঃপর ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেন, হ্যালো মিস্টার খান, কেমন আছেন আপনি? মিস্টার খান কাকে বলছো? আঙ্কেল বলো। আহাদ সাহেব ছোট বৌমার মামা হন। পাশ থেকে বলেন জাহিদ চৌধুরী। তা বিআই সাহেব, আপনিও তো আর আহাদ সাহেব বলতে পারবেন না। রসিকতা করে বলেন আহাদ সাহেব। তাতে হেসে ওঠে উপস্থিত সবাই। জাহিদ চৌধুরী একে একে বাড়ির সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়িতে নিজের পরিবারের কেউ এলে যেমন খাতিরের ত্রুটি রাখে না, তেমনি মীরাও এর ব্যতিক্রম নয়। সেও হন্তদন্ত হয়ে ছুটল রান্নাঘরের দিকে। আর তার পিছনে গেল মিলি। আজ সে মাহির তার মামাদের নিয়ে আসবে তা সকলেই জানা ছিল, তবে তুর্য ও মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী আজ সকালে মাহিরকে কল দিয়ে তাদের দাওয়াত করেছিল, কিন্তু কাজের চাপ থাকার কারণে এই সন্ধ্যাবেলা আসা তাদের। মিলি রান্নাঘরে পা দেওয়া মাত্রই প্রথমে তার নজর পড়ে একজন মধ্যবয়স্ক মহিলার ওপর, যিনি ফ্রিজের মধ্যে কিছু একটা রাখছে। সম্ভবত মহিলাটা মেয়ের হবে। অতবার নজর ফেরাই অন্যদিকে, যেখানে আর একজন ধনেপাতাগুলো ছোট ছোট করে কাটছে। মিলির চিন্তা ভুল হয় না, এটাই মীরার তুলি বুবু। দেখতে তো হবে বর্ণনাটা কে দিয়েছে। তার মাল্টি ট্যালেন্টেড বুলবুলিতে মুচকি হাসে মিলি। মীরার মেসেজে দেওয়া তার তুলি বুবুর বর্ণনা একটাও এদিক সেদিক নয়। মীরার মুখের হাসি যেন আজ সরতেই চাইছে না। সে তার তুলি বুবুকে হাতের ইশারায় দেখায় মিলিকে। অতঃপর একপাশ থেকে জড়িয়ে নেয় তাকে। এতে ভ্রুজোড়ায় ভাঁজ পড়ে তার। সে বুঝতে পারছে না মেয়েটাকে। দেখে তো মনে হচ্ছে মীরার থেকে বেশ বড়, তবে দেখতে খুবই সুন্দরী। পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় সুন্দর করে ড্রেসের ম্যাচিং হিজাব পরা। এদিকে নিজের দিকে মীরার তুলি বুবুকে ভ্রুকুটি করে তাকাতে দেখে হেসে ফেলে মিলি। সে ভালো মতো বুঝতে পারে এই তুলি বুবুটা আসলে কি ভাবছে। তার গায়ের রং ও মুখের গড়ন অনেকটা পশ্চিমী হলেও ড্রেসআপটা টোটালি বাঙালি। মিলির মা ছিলেন একজন ধার্মিক মহিলা, স্বামীর ব্যবসার সুবিধার্থে ইউএসএ গিয়ে থাকা। তবে তিনি নিজের কালচার সম্পর্কে সচেতন ছিলেন। মেয়েকেও সেইভাবে তৈরি করিয়েছেন। অবশ্য উনি আর এই দুনিয়াতে নাই। মেয়ের 18 বছর বয়সে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। যাওয়ার আগে অবশ্য মেয়েকে একটা শক্ত বন্ধনে আবদ্ধ করে গেছেন। মাম্মির কথা মনে আসতে চোখের কোণে জল তরঙ্গরে এসে ভিড় করতে থাকে মিলির। তবে সেদিকে পাত্তা না দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মিলি, মীরার মামাতো বোন। মিলির এভাবে পরিচয় দেওয়া দেখে চোখ রাঙায় মীরা। মিলির বাড়ানো হাতে হাত রাখে তুলি। অতঃপর নিজের পরিচয় দেওয়ার জন্য মুখ খোলার আগেই মিলি স্টান হয়ে বলে, মীরার তুলি বুবু আর এবারের বড় বউ। হেসে ফেলে তুলি মিলির বলার ধারণ দেখে। বড় বৌমা, এদিকে এসো তো একটু। ড্রয়িং রুম থেকে ডাকেন শান্তি চৌধুরী। যাও গিয়ে
পরিচিত হয়ে এসো ড্যাডির সাথে। আমরা এদিকটা দেখছি। এখন ঘড়িতে 10:35। ডিনারের পর্ব চুকে গেছে অনেক আগেই। খাতির যত্নে কোনো রকম ত্রুটি রাখেনি জাহিদ চৌধুরী। এখন বাড়ি ফিরে যেতে হবে মাহিরদের। তবে তার কলিজাটা তাকে ছাড়তে নারাজ। সেই যে ডিনারের পর ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে, ছাড়ার নাম নিচ্ছে না মেয়েটা। কেঁদে কেটে একাকার করছে। মাহির ভাবছে